প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য নবম অধ্যায় এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমেই তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গদ্য নবম অধ্যায়, সৃজনশীল প্রশ্ন। বাহার তার বন্ধু সঞ্জীবের সাথে একটি পার্বত্য অঞ্চলে বেড়াতে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে স্থানীয় লোকজন সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী, পিতৃতান্ত্রিক। তারা দেবদেবীর পূজা করে এবং নববর্ষ এলে সাংগ্রাই উৎসব পালন করে। সেখানে কয়েকদিন থাকার পর তারা অন্যত্র বেড়াতে যায়। সেখানকার সমাজের প্রধান হলেন রাজা, গ্রামের প্রধান হলেন কারবারি। সেখানে পুরুষেরা ধুতি ও মহিলারা পিনন পরিধান করে থাকে। পুরুষেরা নিজেদের তৈরি সিলুম পরে, মেয়েরা খাদিকে ওড়না হিসাবে ব্যবহার করে। প্রথম প্রশ্ন, চাকমারা পয়লা বৈশাখকে কি বলে আখ্যায়িত করে? দ্বিতীয় প্রশ্ন, পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কেন? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের প্রথম স্থানটি এই রচনার কোন জাতিসত্তাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, বাহার ও তার বন্ধু শেষে যেখানে বেড়াতে গেল তা বাংলাদেশের একটি জাতিসত্তার বৈশিষ্ট্যকে ধারণ করে। উদ্দীপক ও রচনার আলোকে বিশ্লেষণ করো। তাহলে চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, চাকমারা পয়লা বৈশাখকে কি বলে আখ্যায়িত করে? চাকমারা পয়লা বৈশাখকে গজ্জা পজ্জা বলে আখ্যায়িত করে। দ্বিতীয় প্রশ্ন ছিল, পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কেন? পাড়ার যাবতীয় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার জন্য পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এখানে পড়ার জায়গায় হবে পাড়ার। মণিপুরীদের প্রতিটি পাড়াতেই থাকে দেবমন্দির ও মণ্ডপ। ওই মন্দির ও মণ্ডপকে ঘিরে আবর্তিত হয় ওই পাড়ার যাবতীয় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড। মন্দির পরিচালনা ও দেবতাদের পূজা অর্চনার জন্য থাকে এক বা একাধিক ব্রাহ্মণ পরিবার। কয়েকটি পাড়া মিলে আবার গঠিত হয় পাঞ্চাই বা পঞ্চায়েত। মণিপুরী সমাজে পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকের প্রথম স্থানটি এই রচনার কোন জাতিসত্তাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। উদ্দীপকের প্রথম স্থানটি বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা রচনার মারমা জাতিসত্তাকে নির্দেশ করে। মারমাদের প্রধান বসতি পার্বত্য অঞ্চলে। তারা মঙ্গোলীয় জাতীয় গোষ্ঠীর অন্তর্গত। মারমা ভাষাও মঙ্গোলীয় ভাষা পরিবারের। মারমারা প্রাচীনকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী। বৌদ্ধ ধর্ম হলেও মারমারা এখনো বিভিন্ন দেবদেবীর পূজা করে। এদের সবচেয়ে বড় উৎসব হল নববর্ষের সাংগ্রাই দেবীর পূজা উপলক্ষে আয়োজিত সাংগ্রাই উৎসব। মারমারা পিতৃতান্ত্রিক। সম্পত্তির অধিকারী ছেলে ও মেয়েদের মধ্যে সমান অধিকারের কথা বলা আছে। মারমা জাতি গোষ্ঠী একদিকে উদ্দীপকে এদিকগুলো উদ্দীপকেও পরিলক্ষিত হয়। বাহার তার বন্ধুদের নিয়ে পার্বত্য অঞ্চলে বেড়াতে যায়। প্রথমে যে স্থানে বেড়াতে যায় সেখানে লোকজন ধর্ম বৌদ্ধ, পিতৃতান্ত্রিক এবং তারা দেবদেবীর পূজা করে এবং নববর্ষ এলে সাংগাই উৎসব পালন করে। সুতরাং বলা যায় উদ্দীপকের প্রথম স্থানটি বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা রচনায় মারমা জাতিসত্তাকে নির্দেশ করে। শেষ প্রশ্ন ছিল, বাহার ও তার বন্ধু শেষে যেখানে বেড়াতে গেল তা বাংলাদেশের একটি জাতিসত্তার বৈশিষ্ট্যকে ধারণ করে। উদ্দীপক ও রচনার আলোকে বিশ্লেষণ করো। শেষ স্থানটি বাংলাদেশের একটি ক্ষুদ্র জাতিসত্তা চাকমা জাতিসত্তাকে বৈশিষ্ট্যকে ধারণ করে।
মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত চাকমারা আর্য ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাদের সমাজের প্রধান হলেন রাজা আর গ্রামের প্রধান হলেন কারবারি। গ্রামের যাবতীয় সমস্যা তিনি নিষ্পত্তি করেন। চাকমারা পিতৃতান্ত্রিক, পিতাই পরিবারের প্রধান। চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী, তবে তারা পাশাপাশি এখন তারা কিছু কিছু প্রকৃতি পূজাও করে থাকে। চাকমা পুরুষেরা ধুতি আর মহিলারা পিনন পরিধান করে থাকে। পুরুষেরা নিজেদের তৈরি সিলম বা জামা পরে, মেয়েরা ওড়নাকে খাদি হিসাবে ব্যবহার করে বা খাদিকে ওড়না হিসাবে ব্যবহার করে। উদ্দীপকের বাহার ও তার বন্ধু সজীবের সাথে শেষে যে স্থানটিতে বেড়াতে গিয়েছিল সেখানকার লোকজনও বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের পিতৃতান্ত্রিক পরিবার, তারা দেবদেবীর পূজা করে। সেখানকার পুরুষেরা ধুতি এবং মহিলারা পিনন পরিধান করে এবং মেয়েরা খাদিকে ওড়না হিসাবে ব্যবহার করে। সুতরাং বলা যায় উদ্দীপকের শেষ স্থানটি বাংলাদেশের চাকমা ক্ষুদ্র জাতিসত্তার বৈশিষ্ট্যকে ধারণ করে। এই ছিল ১ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।